হ্যালো এভরিওয়ান, দেখুন প্রেগনেন্সি আসাটা সত্যি খুব আনন্দের বিষয়। প্রত্যেকটা কাপলের স্বপ্ন থাকে যে প্রেগনেন্সি খুব তাড়াতাড়ি যেন হয় এবং তাদের জন্য একটা ফুটফুটে বাচ্চা হয়। কিন্তু অনেকজনের ক্ষেত্রে প্রেগনেন্সি কিন্তু আসে না। ম্যাক্সিমাম কিছু কারণ থাকে, ছেলেদের ক্ষেত্রে কিছু কারণ থাকে, মেয়েদের ক্ষেত্রে কিছু কারণ থাকে, যে কারণগুলোর জন্য প্রেগনেন্সি আসে না। প্রেগনেন্সি আসার পরও কিছু প্রবলেম হয়, যেটার জন্য অনেক কারণই দায়ী থাকে। যেটা নর্মালি আমাদের ক্ষেত্রে, আমাদের সমাজের মধ্যে সেটা হয় যে প্রেগনেন্সি আসার পর আমাদের মাথায় একটা টেনশন থাকে, স্পেশালি প্রথম প্রেগনেন্সির ক্ষেত্রে, যে ডেলিভারিটা নর্মাল হবে তো নাকি সিজার কোনো করতে হবে না তো, এরকম মাথায় কিন্তু আমাদের রীতিমতো একটা কোয়েশ্চেন থাকে। যদি কোনো রকম কোনো প্যাথোলজি না থাকে, কোনো সমস্যা না থাকে, তাহলে অবশ্যই নর্মাল প্রেগনেন্সি আমাদের পসিবল হয়। তো নর্মাল প্রেগনেন্সির জন্য কি কি করা উচিত, এবং আমরা প্রথম থেকেই ফার্স্ট স্টেপ থেকে প্রেগনেন্সি আসার 1 মাস আগে থেকেই যদি আমরা প্রিপেয়ার করতে পারি যে আমার প্রেগনেন্সি প্ল্যান আমরা করছি, তার জন্য প্রথম আমাদের যে প্ল্যান থাকবে, প্রেগনেন্সি আসার পর প্রথম থেকেই যদি আমরা যে ফ্যাক্টরগুলো আজকে বলবো, যে আমাদের টোটাল 7খানা পয়েন্ট যেটা বলবো, যে পয়েন্টগুলো যদি আমরা মেনে চলি, তাহলে 100% নর্মাল ডেলিভারি অবশ্যই কিন্তু হবে। তখন সিজারে আমাদের যেতে হবে না আনটিল যদি কোনো প্যাথোলজি না থাকে। তো আজকের আলোচনা হচ্ছে যে প্রেগনেন্সি আসলে নর্মাল ডেলিভারি আমাদের কখন পসিবল, এবং তার জন্য কি কি জিনিস আমার মেনটেন করলে নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব, সিজার করতে হবে না। আমি ডক্টর এমডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, BHMS অনার্স, মেডিকেল অফিসার, কালেচক 3 রুরাল হাসপাতাল। দেখুন, প্রেগনেন্সি আসার পরে প্রচুর কমপ্লিকেশন হওয়ার একটা টেন্ডেন্সি থেকে যায়। যদি আমরা ঠিকঠাক করে ডক্টর চেক আপ, ইনভেস্টিগেশন, মেডিসিন যদি ঠিকঠাক করে না খাই, যদি হাইজিন ঠিকঠাক করে মেনটেন না করি, তাহলে প্রচুর কমপ্লিকেশন কিন্তু তখন আসে। প্রচুর ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশন হওয়ার চান্স প্রচুর থাকে তখন। তো আমরা যদি ইনিশিয়াল স্টেজ থেকে যদি আমরা প্রত্যেকটা জিনিস যদি ঠিকঠাক করে মানি, এবং যদি আমরা রেগুলার ডক্টর চেক আপে রাখি, ইনভেস্টিগেশন ঠিকঠাক করি, তাহলে অবশ্যই আমার প্রেগনেন্সি আমাদের আসলে নর্মাল ডেলিভারি পসিবল আছে। এবং অবশ্যই প্রথমেই একটা জিনিস বলে রাখি, নর্মাল ডেলিভারি হলেও কিন্তু আমাদের প্রথম থেকেই মাথায় রাখতে হবে, সেটা যেন অবশ্যই কোনো একটা বাড়িতে না করে যেন হসপিটালে করতে পারি, বা প্রাইভেট কোনো জায়গাতেও আমি করতে পারি, কিন্তু বাড়িতে একদমই নয়, হোম ডেলিভারি একদমই নয়। তো প্রথম যে টোটাল 7খানা পয়েন্টের কথা বলবো, যে পয়েন্ট যদি আমি অন্তত যদি এই পয়েন্টগুলো প্রথম থেকে যদি আমরা মানি, তাহলে অবশ্যই নর্মাল ডেলিভারি পসিবল আছে। ফার্স্ট 1 নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে হেলদি লাইফস্টাইল। আমরা প্রথম থেকে যদি ডায়েটটা ঠিকঠাক করে মেনটেন করি, আমরা কি খাবো কি খাবো না যদি প্রথম থেকে মেনটেন করি, তাহলে সেটা অবশ্যই আমাদের শরীরের পক্ষে ভালো হবে, এবং প্রেগনেন্সিটা খুব হেলদি প্রেগনেন্সি হবে। এতে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স থাকবে। কি করব? হেলদি লাইফস্টাইলের মধ্যে ডায়েট, প্রথম একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করব, যার মধ্যে কি থাকবে, রিচ ইন ফ্রুটস, গ্রিন ভেজিটেবল, হোল গ্রেনস, লিন প্রোটিন। এগুলো যদি আমি ঠিকঠাক করে প্রথম থেকেই যদি মেনটেন করে খাই, তাহলে অবশ্যই আমার প্রেগনেন্সিটা হেলদি থাকবে। তার সাথে সাথে কি করব? অ্যাভয়েড করব কি ধরনের খাবার? এক্সেস সুগার, রেড মিট, তার সাথে প্রসেস ফুড, প্যাকেটিং কিছু ফুড, ক্যাফাইন, কোল্ড ড্রিঙ্কস, এই ধরনের স্মোকিং, অ্যালকোহল, এই ধরনের খাবার যদি আমি প্রথম থেকে অ্যাভয়েড করি, তাহলে অবশ্যই আমাদের প্রেগনেন্সি হেলদি হবে। 2 নম্বর হেলদি লাইফস্টাইলের মধ্যে এটা হচ্ছে, ডায়েটটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। হেলদি লাইফস্টাইলের মধ্যে 2 নম্বর পয়েন্ট একটা এক্সারসাইজ, একটা রেগুলার এঙ্গেজ এক্সারসাইজের মধ্যে আমি থাকতে পারি, একটা লাইট বা মডারেট এক্সারসাইজ করতে পারি, যেমন কি ওয়াকিং বা সুইমিং বা ইয়োগার মধ্যে আমি করতে পারি। যদি এই এক্সারসাইজগুলো দিয়ে আমরা করি, তাহলে এটা কি হেল্প করবে? আমাদের প্রত্যেকটা মাসলসকে স্ট্রেংথ করবে, তার সাথে সাথে ঘুম ভালো হবে, খিদে ভালো হবে, ডাইজেশন খুব ভালো হবে, ইউরিনারি সিস্টেম, কিডনি ফাংশন খুবই ভালো হবে, লিভার ফাংশন ঠিক থাকবে, এবং তার সাথে সাথে কি হবে, স্ট্রেসটা রিডিউস হবে। তাহলে এক্সারসাইজ বা ইয়োগা যদি আমি প্রথম থেকেই যদি লিটল বা মডারেট করতে পারি, তাহলে এইগুলো আমার লাভজনক হবে। এবং এগুলো যদি আমার ঠিকঠাক করে হয়, যেগুলো জিনিস আমি বললাম, স্পেশালি মাসেল স্ট্রেংথ, স্লিপ যদি ঠিক হয়, আমি যদি অ্যাপেটাইট খুব ভালো, ডাইজেশন যদি ভালো হয়, কিডনি ফাংশন যদি ঠিক থাকে, তার সাথে সাথে স্ট্রেস যদি রিডিউস হয়, তাহলে অবশ্যই প্রেগনেন্সি হেলদি থাকবে, এবং তার সাথে সাথে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু খুবই ভালো থাকবে। হেলদি লাইফস্টাইলের মধ্যে 2টো পয়েন্ট হলো, একটা হচ্ছে ডায়েট, একটা হচ্ছে এক্সারসাইজ। 3 নাম্বার হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট।
ওয়েট ম্যানেজমেন্ট বলতে প্রথম যেটা হচ্ছে, যারা প্রচুর ওয়েট গেন যাদের আছে তাদেরকে একটা এক্সেস যেন ওয়েট গেন না হয়, ওয়েট যদি না বাড়ে তাদেরকে প্রথম থেকেই খেয়াল রাখতে হবে যে আমার যেন ওয়েট না হয়। তার কারণটা কি, ওয়েট বেশি হলে কমপ্লিকেশন হওয়ার বেশি চান্স থাকে। তার জন্য আমাকে অবশ্যই যে খাবারগুলোর কথা, ডায়েটগুলোর কথা বললাম, সেই ডায়েটগুলো তার জন্য মেনটেন করতে হবে। যদি দেখা যায় যে মাদার যার প্রেগনেন্সি এসছে তার ক্ষেত্রে খুব পাতলা লিকলিকে চেহারা, তাকে চেষ্টা করতে হবে ভালো খাবার খেয়ে অন্তত ওয়েট বাড়ানোর জন্য। তার জন্য অবশ্যই হেলদি ফুড আমাকে খেতে হবে, এক্সারসাইজ ঠিকঠাক করে মেনটেন করতে হবে, তার সাথে আমাকে ঘুম, তার সাথে স্ট্রেসটা ম্যানেজমেন্ট ঠিকঠাক করলে অবশ্যই ওয়েট বাড়বে। এতে আমাদের প্রেগনেন্সি হেলদি থাকবে এবং নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু থাকবে। তাহলে হেলদি লাইফস্টাইলের মধ্যে 3টে পয়েন্ট হলো। প্রথম যে পয়েন্টটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে ডায়েট, দ্বিতীয় হচ্ছে এক্সারসাইজ, 3 নম্বর হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট, 4 নম্বর হচ্ছে হাইড্রেশন। হাইড্রেশন বলতে কি, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস। আমরা অন্তত 3 থেকে 4 লিটার জল খাবো ডেলি ডিউরিং প্রেগনেন্সি। কেন? এটা কারণটা কি, প্রথম যে ইম্পর্টেন্ট কারণ তার ইউরিন আউটপুটটা ঠিক রাখা, ডাইজেশন খুব ভালো রাখা, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যামনিওটিক যে ফ্লুইড থাকে বাচ্চা প্লাসেন্টার মধ্যে, যেটা বাচ্চা ইউটেরাসের মধ্যে যে ফ্লুইড থাকে যেটা বাচ্চা বার করতে হেল্প করবে, যদি অ্যামনিওটিক ফ্লুইড যদি কমে যায় তাহলে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু খুব কম থাকে। তাহলে প্রথম থেকে আমাদের টার্গেট থাকবে যে অ্যামনিওটিক ফ্লুইড কিন্তু যেন বেশি থাকে, যেন পারফেক্ট থাকে বা নর্মাল থাকে, কোনো রকম ভাবে ওটা লেস না হয়। অ্যামনিওটিক ফ্লুইড ঠিক থাকলে নর্মাল ডেলিভারি ডেফিনেটলি হওয়ার চান্সটা বেশি থাকে। তাহলে আমরা হাইড্রেশন বা জলটা 3 থেকে 4 লিটার ডেইলি খাবো আমরা, এটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা বলবো যে প্রথম যেটা আলোচনা করলাম যে হেলদি লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইলের মধ্যে কি পয়েন্টগুলো আলোচনা করলাম আমরা। প্রথম যে পয়েন্টটা করলাম যে ডায়েট আলোচনা করলাম, এক্সারসাইজ, তার সঙ্গে মেন্টাল, আমরা ওয়েট ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার সাথে সাথে কি হাইড্রেশন মানে জল ঠিক খাওয়া। হেলদি লাইফস্টাইলের মধ্যে 1 নম্বর পয়েন্টের মধ্যে 4টে পয়েন্ট। এবার দ্বিতীয় হচ্ছে প্রিনেটাল কেয়ার। প্রিনেটাল কেয়ার বলতে আমরা রেগুলার একটা হেলথ চেকআপ, রেগুলার একটা চেকআপ রাখবো। অবশ্যই একটা চেকআপ আমরা ডক্টরের কাছে, আমরা অন্তত মাসে একবার না হলেও আমি ডক্টরের কাছে, যে ডাক্তার গাইনোকোলজিস্ট, অবশ্যই আমরা একটা প্রেগনেন্সি আসার সময় অবশ্যই একটা যে কোনো আমরা ইনিশিয়াল স্টেজে কোনো ডক্টর আমরা দেখাতে পারি, কোয়ালিফাইড ডক্টর হোক, ফিজিশিয়ান বা হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক যে কোনো ডাক্তার দেখাতে পারি, কিন্তু অবশ্যই একটা গাইনোকোলজিস্টের আন্ডারে থাকলে সব থেকে বেশি ভালো হবে। তো রেগুলার একটা চেকআপ আমি অবশ্যই ডক্টরকে চেকআপের রেগুলার থাকবো। প্রিনেটাল কেয়ারের মধ্যে 2 নম্বর হচ্ছে ইনভেস্টিগেশন। দেখুন আমাদের মধ্যে একটা ভুল কনসেপশন থাকে, ডাক্তার যে ইনভেস্টিগেশন দেয় আমরা কিন্তু ম্যাক্সিমাম ইনভেস্টিগেশন করতে চাই না বা ডিলে করি, কিন্তু ইনিশিয়াল স্টেজে যে ইনভেস্টিগেশন আমাকে করতে দেবে বাচ্চার জন্য প্রেগনেন্সি চলাকালীন যা যা ইনভেস্টিগেশন, অবশ্যই 100% ইনভেস্টিগেশন আমরা করব, কিন্তু অবশ্যই দেখে নিতে হবে যে জায়গায় আমি ইনভেস্টিগেশন করবো সেই জায়গার ল্যাবটা কতটা অথেন্টিক আছে, এটা অবশ্যই কিন্তু দেখবেন। তার কারণটা হচ্ছে ম্যাক্সিমাম অনেক জায়গা থেকে এখন যে ছোট ছোট নতুন ল্যাব যেগুলো হয় সেগুলো হয়তো রিপোর্ট ঠিকঠাক করে আসে না, তার জন্য ইনভেস্টিগেশন আমি করতে গেলে আমি তার আগে জাজ করে নেবো যে যেখান থেকে করছি সেখানকার ল্যাবটা কতটা অথেন্টিক। 3 নম্বর হচ্ছে প্রিনেটাল একটা ক্লাস আমি নিতে পারি, অনেক সময় অনলাইন বা অফলাইন ক্লাস অনেক পাওয়া যায়। তার কারণটা কি, প্রথম থেকে মা যে প্রেগনেন্ট মা আছে তাকে একটা প্রথম থেকে মেন্টালি প্রিপারেশন করা, যে নর্মাল ডেলিভারি হলে কি করতে হয়, লেবার পেন কিভাবে মেনটেন করতে হয়, লেবার স্ট্রেসটা কি, তার সাথে পুশিং টেকনিকটা কি, এটা যদি প্রথম থেকেই যদি মাথা থেকে ঢোকানো যায় বা প্রথম থেকে মেন্টালি প্রিপেয়ার রাখা যায় তাহলে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু খুবই ভালো থাকবে। এটা হলো টোটাল 2 নম্বর পয়েন্ট প্রিনেটাল কেয়ার। 3 নম্বর হচ্ছে মেন্টাল এবং ইমোশনাল প্রিপারেশন রাখতে হবে। তার মধ্যে কি আছে, 1 নম্বর মেন্টাল ইমোশনাল প্রিপারেশনের মধ্যে স্ট্রেস ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা রিল্যাক্সেশন টেকনিক, ডিপ ব্রেথিং একটা অনেক সময় আমরা যোগার মাধ্যমে করতে পারি বা মেডিটেশনে অনেক সময় স্ট্রেস কমানোর জন্য আমরা করলে অ্যাংজাইটিটা কিন্তু কমবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে স্ট্রেস একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যার জন্য প্রেগনেন্সির প্রবলেম আসতে পারে বা কমপ্লিকেশন আসতে পারে। তো স্ট্রেস বা অ্যাংজাইটি কিন্তু আমাকে কমাতে হবে। 2 নম্বর হচ্ছে পজিটিভ মাইন্ডসেট। প্রথম থেকে আমাকে পজিটিভ রাখতে হবে, পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে যে আমি নর্মাল ডেলিভারি করলে আমার পেন আসতে পারে এবং প্রথম স্টেপে আমার একটু এরকম অসুবিধা হতে পারে, এটা পজিটিভ থিঙ্কিং রাখতে হবে। 3 নম্বর সাপোর্ট সিস্টেম, তার মানে কি আমি সেই সব লোকের সঙ্গে মিশবো ওই সময় যে আমাকে পজিটিভ থিঙ্কিং দেবে, নেগেটিভ থিঙ্কিং দেবে না, আমাকে এনকারেজ করবে, নর্মাল ডেলিভারি হলে কিচ্ছু হবে না, এটা নর্মাল ব্যাপার, আগের লোক করতে, এইসব একটা যারাকে এনকারেজ আমাকে করবে তাদের সঙ্গে প্রেগনেন্ট মাদের বলবো তাদের সঙ্গে মিশুক বা তাদের সঙ্গে কথা বললেই আপনি অনেকটা মেন্টালি সাপোর্ট পাবেন। এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট।
4 নম্বর হচ্ছে ফিটাল পজিশনিং। ফিটাল পজিশনের মধ্যে কি একটা আমরা একটা লাইট এক্সারসাইজ বা গুড স্লিপ, তার সাথে অ্যাভয়েড স্ট্রেস যদি করি তাহলে বেবির পজিশনটা ঠিকঠাক থাকবে, বেবি পারফেক্ট, এবং তার সাথে বেবির গ্রোটা খুব ভালো হবে। মুভমেন্টটা কি, অবশ্যই মুভমেন্টটা আমাদের খেয়াল রাখতে হবে, বেবির যে মুভমেন্ট আমাদের ঠিকঠাক করে হচ্ছে নাকি, এটা ফিটাল পজিশনের মধ্যে ঠিক রাখতে হবে। 5 নাম্বার হচ্ছে ফিটাল মুভমেন্ট নিয়ে আলোচনা করব। ফিটাল মুভমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, বিশেষ করে প্রেগনেন্সির সময়, স্পেশালি প্রাইমারি গ্রাভিডা, যে মাগুলো প্রথম প্রেগনেন্ট হচ্ছে তাদের ক্ষেত্রে একটা বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফিটাল মুভমেন্ট, এবং তাদের ক্ষেত্রে বোঝাটা প্রথম অবস্থায় টাফ থাকে, দ্বিতীয় প্রেগনেন্সির অবস্থায় ইজি হয়ে যায়। কি হয় নর্মালি, নর্মালি ফিটাল মুভমেন্ট 16 সপ্তাহ থেকে 14 সপ্তাহের মধ্যেই আমরা দেখতে পাই। কি হয়, প্রথম যে স্টার্টিং হয়, আমার অনেক সময় মারা বলবে যে ফিটাল মুভমেন্টটা একটা গুড়গুড় করে আওয়াজ করছে বা গ্যাসের মতো বাবলিং হচ্ছে, এরকম একটা আমাদের অনেক সময় হিস্ট্রি কিন্তু মারা দেয়। তারপরে কি হতে পারে, কিছু কিছু ওম্যান কি একটু আর্লিও হতে পারে ফিটাল মুভমেন্টের ক্ষেত্রে, যারা হয়তো একটু হেলদি আছে বা হেলদি লাইফস্টাইল করে, তাদের ক্ষেত্রে একটু আর্লিও আসতে পারে ফিটাল মুভমেন্টটা। ইন কেস অফ এটা হলো 16 সপ্তাহ থেকে 24-28 সপ্তাহে কি হয়, ফিটাল মোর অ্যাক্টিভ থাকে 28 সপ্তাহে, এবং আমরা এটা স্পেশালি অ্যাক্টিভ থাকে ইভিনিং এ। আমরা মর্নিং এর তুলনায় আফটারনুন ইভিনিং এ ফিটাল মুভমেন্টটা বেশি হয়, এবং আফটার ইটিং ফিটাল মুভমেন্টটা বাড়ে। নর্মালি হেলদি বেবি ফিটাল মুভমেন্ট 2 ঘন্টাতে 10 থেকে 12 বার হয়, এটা মাথায় রাখবেন। একটা নর্মাল হেলদি প্রেগন্যান্সির ক্ষেত্রে হেলদি বেবি যদি থাকে, তার মুভমেন্টটা 2 ঘন্টায় 10 থেকে 12 বার মুভমেন্ট হবে। এটা কিন্তু আফটার 28 উইকসে দেখা যায়, কিন্তু আস্তে আস্তে যখন উইকসটা বাড়তে শুরু করে তখন মুভমেন্টটা ক্ষীণ হয়, কারণ বাচ্চা বড় হয়, বাচ্চা যখন নিচের দিকে নামে মাথাটা, তখন মুভমেন্টটা হয়, কিন্তু আস্তে আস্তে মুভমেন্টের ফিবল হয়, এত জোরে মুভমেন্ট হয় না। কিন্তু নর্মালি দেখা যায় 10 থেকে 12 বার মুভমেন্ট মিনিমাম হবে 2 ঘন্টায়। এটা হেলদি ফিটাল মুভমেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে কি হচ্ছে, যদি দেখা যায় ফিটাল মুভমেন্টে কোনো হেরফের হচ্ছে বা আমি পাচ্ছি না ফিটাল মুভমেন্ট 2 ঘন্টা 4 ঘন্টা, ইমিডিয়েট আমার যে ডক্টর আছে তাকে কিন্তু অবশ্যই আমি জানাবো যে আমার মুভমেন্টটা পাচ্ছে না। ইমিডিয়েট অবশ্যই কিন্তু ডাক্তারকে বলা উচিত যে আমার এরকম মুভমেন্ট পাচ্ছি না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে ইন কেস অফ ফিটাল মুভমেন্ট। তো আমরা টোটাল যে আলোচনা করলাম, প্রথম যেটা আলোচনা করলাম হেলদি লাইফ লিড আলোচনা করলাম, তারপরে হেলদি লাইফের মধ্যে 4টে পয়েন্ট হলো, তারপর প্রিনেটাল কেয়ার আলোচনা করলাম, তারপরে করলাম মেন্টাল ইমোশনাল প্রিপারেশন একটা মায়ের দরকার আছে, তারপরে ফিটাল পজিশন নিয়ে আলোচনা করলাম, এবং ফিটাল মুভমেন্ট নিয়ে আলোচনা করলাম। টোটাল 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। এবার যে পয়েন্টটা আলোচনা করব, বিফোর লেবার প্রত্যেকটা মাকে কি করা দরকার, বিফোর লেবার মেন্টালি কি প্রিপারেশন দরকার লেবারের আগে। প্রথম হচ্ছে প্রত্যেকটা মাকে কিন্তু একটা এলএমপি জেনে রাখতে হবে, মানে লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেল কখন হয়েছিল ওটা জেনে রাখলে ইডিডিটা কিন্তু অবশ্যই বার করা যায়, বা আমার যে ডক্টরস আছে সে কিন্তু ইডিডি আমাকে বলে দেবে যে অমুক তারিখে আপনার বাচ্চার ডেট আছে, অমুক তারিখের মধ্যে বাচ্চা কিন্তু আসতে পারে। তো এটা আমাকে খেয়াল রাখতে হবে। যদি দেখা যায় প্রাইমারি গ্রাভিডা থাকে, তাহলে আমাকে অবশ্যই যে ডেট আছে সেই ডেটের 1 দিন বা 2 দিন বা সেই ডেটে আমি কিন্তু নিয়ারেস্ট কোনো হসপিটালে অবশ্যই অ্যাডমিট হলে সব থেকে বেশি ভালো। যদিও অ্যাডমিট আমি না হয়, তাহলে আমি ডক্টরের সঙ্গে কনসাল্ট করলে কিন্তু সব থেকে বেশি ভালো হবে। 2 নম্বর, নর্মাল ডেলিভারির ক্ষেত্রে আমাকে অবশ্যই লাস্ট একটা রিপোর্ট, ডাক্তার যা রিপোর্ট দেবে সেই রিপোর্টটা কিন্তু করতে হবে, এবং রিপোর্ট করে ডক্টরবাবুর সঙ্গে কথা বলে যদি মনে হয় যে নর্মাল ডেলিভারির পক্ষে আমার পক্ষে পসিবল আছে, বাচ্চা হেলদি আছে, তা বাচ্চার পজিশন ঠিক আছে, বিশেষ করে বাচ্চার পজিশন যদি মাথা নিচের দিকে থাকে তাহলে বেশি ইজি নর্মাল ডেলিভারি, যেটাকে সেফালিক প্রেজেন্টেশন বলা হয়, যদি ঠিক থাকে তাহলে নর্মাল ডেলিভারি ইজি আছে। অনেক সময় ট্রান্সভার্স প্রেজেন্টেশন থাকে, আরও অন্য প্রেজেন্টেশন থাকলে কিন্তু ইমিডিয়েট সিজারের প্রয়োজন হয়। আমাকে অবশ্যই কিন্তু তখন আমার ডক্টরকে বলে দিতে হবে, ডাক্তারবাবু আমি নর্মালের জন্য প্রিপেয়ার আছি, আমার কি নর্মাল পসিবল আছে? ডাক্তারবাবু যদি হ্যাঁ বলে তাহলে অবশ্যই আমাকে এগোতে হবে এবং প্রিপারেশন নিয়ে। যদি দেখা যায় যে ডাক্তারবাবু বলে না আপনার বেবির পজিশন ঠিক নাই, অনেক সময় অনেক বাচ্চার গলাতে নাড়ি জড়িয়ে থাকে, অনেকজন বলে কর্ড জড়িয়ে থাকে, যেটা বাংলা ভাষায় আমরা নাড়ি বলি, কিন্তু বেসিক্যালি কর্ড জড়িয়ে থাকে, তখন নর্মাল ডেলিভারি অনেক প্রবলেম হয়। ওই মুহূর্তের জন্য যদি ডাক্তার বলে এটা সিজার, তখন অবশ্যই ডাক্তারের কথা কিন্তু আমাকে শুনতে হবে। তাহলে এটা কিন্তু অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে। যদি দেখা যায় হঠাৎ করে আমার 1-2 দিন
দ্বিতীয়, যদি দেখা যায় যে আমার যে ইডিডি আছে, যে ডেট তার 3-4 দিন আগে হঠাৎ করে জল ভাঙতে শুরু করেছে, এটা কিন্তু মাথায় নিলে হবে না যে আমার ইডিডি আসেনি আমি বসে থাকি। সঙ্গে সঙ্গে জল ভাঙলে ইমিডিয়েট নিয়ারেস্ট হাসপাতাল বা আমি যে ডাক্তারকে দেখাই তাকে কিন্তু ইনফর্ম করতে হবে যে আমার হঠাৎ করে এরকম জল ভেঙেছে। তার মানে আপনার কিন্তু সাইন অফ অনেক সময় অ্যামনিওটিক ফ্লুইড লিকেজও হতে পারে এবং এটা লেবারের একটা প্রি স্টেজও হতে পারে। তো অবশ্যই এরকম যদি কোনো সাইন থাকে তাহলে অবশ্যই ডক্টরকে কনসাল্ট করবো বা আমি নিয়ারেস্ট হাসপাতালে গিয়ে নিয়ারেস্ট হাসপাতালে ডাক্তার বা নার্স দায়িত্বে থাকবে তার সঙ্গে আমি কনসাল্ট করব। তো এটা অবশ্যই কিন্তু আমাকে মাথায় রাখতে হবে ইন কেস বিফোর লেবার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মায়ের ক্ষেত্রে স্পেশালি প্রাইমারি গ্র্যাভিডার ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্স। এরপর যদি যে ইডিডি আছে, যে ডেট আছে, যদি ডেট ক্রস করে 1 থেকে 2 দিন ইমিডিয়েট আমি কিন্তু বসে থাকবো না নর্মাল ডেলিভারির জন্য, আমাকে ইমিডিয়েট ডাক্তারের কাছে ইনফর্ম করতে হবে বা নিয়ারেস্ট হাসপাতালে গিয়ে কথা বলতে হবে। তারপরে যদি আমার ডাক্তার যদি আমাকে ইনভেস্টিগেশন কিছু করতে হয়, ইনভেস্টিগেশন বলতে স্পেশালি ইউএসজি অনেক সময় দেয় আমাদের, তো যা বলবে ইউএসজি অনুযায়ী যদি সবকিছু ঠিক থাকে তাহলে ঠিক আছে। যদি ডাক্তার বলে ডেট পার হয়েছে আপনাকে সিজার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই ডাক্তারের কথা অনুযায়ী কিন্তু আমাকে চলতে হবে। তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, আমরা কিন্তু কোনো রকম ভাবে বাড়িতে অনেক দায়ী বা অনেক লোকাল কোনো কোয়াক ডাক্তার অনেকে আমাকে বলতে পারে যে বাড়িতেই বাচ্চা হয়ে যাবে। ভুল করেও এই জিনিসটা করতে যাবেন না। কমপ্লিকেশন বাচ্চার ক্ষেত্রে, বাচ্চার মায়ের ক্ষেত্রে, দুজনের ক্ষেত্রে ডেঞ্জারাস হতে পারে। তো কোনো রকম ভাবে বাড়িতে ডেলিভারির চান্স বা লেবারের চান্স একদমই না হয়, এটা নিজের জন্য, নিজের বাচ্চার জন্য অলওয়েজ রিস্ক এবং দুজনের ক্ষেত্রেই সিরিয়াস কন্ডিশন হতে পারে, এমনকি দুজনে মা এবং বাচ্চা মৃত্যু অবধি ঘটতে পারে। তো যে কোনো ধরনের এরকম আমি লোকাল যদি আমি নার্সিংহোমে যেতেও না পারি বা মেডিকেল কলেজে যেতেও না পারি, পিএসসি বা রুরাল হাসপাতাল সব জায়গায় এখন ডেলিভারি হয়, নিয়ারেস্ট হাসপাতালে ডেফিনেটলি যাবেন। তার কারণটা হচ্ছে যে কিছু ভ্যাকসিন আছে অবশ্যই, যে বাচ্চা এবং বাচ্চার মায়ের জন্য তো হেলদি লাইফস্টাইল অবশ্যই থাকবে। তার সাথে সাথে প্রত্যেকটা হাসপাতালে নার্স এবং তার সাথে সাথে কোয়ালিফাইড ডাক্তার আছে, তারা নিশ্চয়ই ভালো কিছু পরামর্শ এবং দেবে এবং নিশ্চয়ই সেটা বাচ্চা এবং বাচ্চার মায়ের জন্য ডেফিনেটলি সেফ। তাহলে মাথায় রাখতে হবে হোম ডেলিভারি না, হোম ডেলিভারি হলে বাচ্চার মায়ের ক্ষেত্রে টু ডেঞ্জারাস, ইভেন মৃত্যু অবধি ঘটতে পারে কিন্তু। এবং আমরা প্রত্যেকটা মানুষ শিক্ষিত, এখন সেই যুগ পার হয়ে গেছে যে বাড়িতে ডেলিভারি করা সেটা কিন্তু কোনো রকম ভাবে না হয় এবং অবশ্যই নিয়ারেস্ট হাসপাতালে কিন্তু আমাকে যেতে হবে। লাস্টলি ডিউরিং লেবার সময় কি দেখুন, প্রথম কথা হচ্ছে লেবারের পেন কিন্তু সেই আমরা যতই এক্সপ্রেস করি না কেন, লেবার পেন সেই মাটাই সব থেকে বেশি ফিল করে এবং মৃত্যুর পরে যদি সব থেকে বেশি কষ্ট সেটা লেবার পেন হয়। প্রথম কথা হচ্ছে লেবার পেনে একটা ট্রিটমেন্ট পেন ইন্টারমিটেন্ট টাইপের ব্যথা একটা আসে। প্রথম যখন স্টার্ট হয় ব্যথা এলো চলে গেল, আবার ব্যথা আসবে, ব্যথা এলো তারপরে 15 মিনিট পর আবার চলে গেল, এভাবে আস্তে 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 কিছুক্ষণ পর দেখে 15 মিনিট হবে, তারপরে কি হবে, তারপরে 10 মিনিট, 5 মিনিট, 3 মিনিট এভাবে হবে অনেক। তারপরে আমি যদি লোকাল হাসপাতালে ভর্তি হই, নার্স বা ডাক্তাররা আমাকে এক্সামিন করে দেখবে যে কত ফিঙ্গার হয়েছে, আমার বাচ্চা আসার জন্য কি অবস্থা আছে। অবশ্যই আমাকে কি বেটার সাইন না খারাপ সাইন সেটা কিন্তু আমাকে অবশ্যই অ্যাডভাইস করবে। অনেক সময় কি হয় পিএসসি বা আরএইচ হাসপাতালে অনেক মাদের কিন্তু রেফার করা হয়, সেটা আমাদের খারাপ সাইন। অনেকজন বলে যে এটা কেন রেফার করবে, কিন্তু ডাক্তাররা কোনো রকম ভাবে বা সিস্টাররা কোনো রকম ভাবে কিন্তু কোনো মাকে রেফার করে না যতক্ষণ না ওর ক্রিটিক্যাল কন্ডিশন হয়। তো রেফার করলেও কিন্তু প্লিজ আপনারা যেভাবে ডাক্তার বলছে সেভাবেই কিন্তু অবশ্যই আপনারা মানবেন। আপনারা গোয়ারের মতো বা না এখানেই করবে এভাবে প্লিজ করবেন না। তার কারণটা হচ্ছে ডাক্তার এবং সিস্টার ভালোর জন্য আপনাদের বলবে এবং যেটা বলবে সেটা বাচ্চা এবং আপনার জন্য অবশ্যই সেফ। তো ডিউরিং লেবারের সময় আমাকে প্রথমে মাইন্ড সেট আপ রাখতে হবে, পেন আসবে, রিল্যাক্স থাকতে হবে, পুশিং মেথডটা ঠিক রাখবে, ডিপ ব্রেথিং ঠিক রাখতে হবে এবং অবশ্যই স্ট্রেস ফ্রি থাকতে হবে। হোপফুল সবার যেন নর্মাল ডেলিভারি হয় এবং নর্মাল ডেলিভারি হলে যেন সেফফুলি হয়, প্রত্যেকটা মা প্রত্যেকটা বাচ্চা যেন ঠিকঠাক থাকে। আমরা চাইবো যে প্রতিটা মা বাচ্চা সুস্থ থাকুক। বা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ওই সময় কিন্তু কিছু হেলথ কন্ডিশন ডিস্টার্ব চলে আসে, তখন অবশ্যই যদি আমি হাসপাতালে করাই তাহলে হেলথ কন্ডিশন ডিস্টার্বের কোনো প্রশ্ন নেই, লোকাল ডাক্তার আছে, তারা ঠিকঠাক ম্যানেজমেন্ট ঠিকঠাক দেবে। তো আজকে আপাতত এটুকুই। আপনাদের এরপরে আরো ভালো ভালো কিছু টপিকস নিয়ে আসবো, অবশ্যই লাইক তার সাথে কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে পরের ভিডিও আমি অবশ্যই ইন্সপায়ার হব।
আরো ভালো টপিকস কিছু নিয়ে আসবো। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। অবশ্যই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস, স্পেশালি ইন প্রাইমারি গার্ভিডা, যারা প্রথম মা হচ্ছে তাদের জন্য। অবশ্যই প্রত্যেকটা যারা প্রথম মা হচ্ছে তাদেরকে অবশ্যই শেয়ার করুন, তাহলে কিছু না হলো মেন্টাল হেলথ এবং তার সাথে সাথে মানসিকভাবে ও শান্তি পাবে এবং মেন্টালি প্রিপেয়ার থাকবে। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।